সুপ্রিয় দর্শক, অপশন ই হেলথের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ আওয়ারে আজকের আয়োজন নিয়ে আমি সৌমিক বিশ্বাস থাকবো আপনাদের সাথে এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। আর আমাদের সাথে থাকবেন একজন বিশেষ অতিথি, প্রফেসর কৃষ্ণচন্দ্র গাঙ্গুলি স্যার, প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন, ডিরেক্টর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ মেডিসিন অফ অ্যান্ড চেস্ট ডিজিজ ইম্পালস হসপিটাল। অ্যান্ড সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টি ইতিমধ্যে আপনারা জানেন, কাশি ও শ্বাসকষ্ট। এই বিষয় নিয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি সংক্ষেপে করুন। প্রথমে আসবো স্যারের কাছে। নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি ভালো? জি স্যার, ভালো আছি। স্যার, এটা রিয়েলি আমাদের কাছে অনেক বড় পাওয়া, মানে এই ব্যস্ততার ফাঁকে স্যার আপনার অল্প সময় পেয়েছি আমরা। স্যার, এমনি যে জিনিসটা প্রথমত একটু জানতে চাই, আসলে আজকের যে টপিকটা স্যার, কাশি ও শ্বাসকষ্ট, যে জিনিস স্যার এখন যে সিচুয়েশন গুলো চলছে, এই করোনা সিচুয়েশন, এবং সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতর থাকতে হয়। এই আসলে কাশিটা আসলে দুই টাইপেরই হয়ে থাকে এবং বিভিন্ন টাইপের কাশি হয়ে থাকে। প্রথমে জানতে চাই স্যার, কাশিটা আসলে কেন হয় এবং কাশির সাথে বুক ব্যথার সম্পর্ক নিয়ে যে স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক একটি প্রশ্ন। আসলে কাশি কেন হয়, যে কোনো কাশি, ধরেন করোনার পূর্বেও কাশি ছিল। তো কাশি হচ্ছে মানুষের একটি প্রতিরক্ষার রিফ্লেক্স বলি আমরা, ইংরেজিতে যেটাকে রিফ্লেক্স বলি। তার মানে হচ্ছে এই যে শ্বাসতন্ত্রের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তার রিফ্লেক্স মেকানিজম হচ্ছে কাশি দিয়ে সেটা থেকে পরিত্রাণ পাওয়া। তার মানে এটা কিন্তু একটা মানে রেস্কিউ হবার একটা ওয়ে। অর্থাৎ ধরুন আমার শ্বাসনালীতে ছোট্ট একটা কণা বাতাসে ঢুকে গেল, তাহলে আমার শ্বাসনালী কি করবে? সংকুচিত হবে এবং সেটাকে কাশির মাধ্যমে এক্সপেলড আউট, বাইরে বের করে ফেলার চেষ্টা করবে। আমরা খাবারের সময় যদি একটা খাদ্য কণা শ্বাসনালীতে ঢুকে পড়ে, তাহলে কি করি? আমরা প্রচন্ড কাশি দেই, বলে বিষম গেছে। বিষম যাওয়া মানেই হয়েছে কাশি দেয়া। তো কাশি দিলে কি হয়? কাশির মাধ্যমে খাদ্য কণাটা বাইরে বেরিয়ে আসে এবং আমি তার থেকে রিলিফ পেলাম, মুক্তি পেলাম। তাহলে শ্বাসতন্ত্রের অনেক রোগেই এই কাশি একটি রিফ্লেক্স মেকানিজম, যেটার মাধ্যমে আমরা ওই সমস্যাটি থেকে পরিত্রাণ পাবার জন্য শরীর এই ব্যবস্থাটি গ্রহণ করে থাকে। এটা প্রাকৃতিক উপায়ে আমাদের মানে প্রকৃতির দত্ত বা ঈশ্বর দত্ত, সেটা বলতে পারেন। তো আমরা সেভাবেই এটাকে দেখে থাকি। তাহলে শ্বাসতন্ত্রের যে কোনো রোগে, তবে এটা সত্যি কথা, শ্বাসতন্ত্র বহির্ভূত অনেক রোগেও কিন্তু কাশি হবে। কারণ সেই শ্বাসতন্ত্রের বহির্ভূত যে সমস্ত রোগ আছে, সেই সব রোগেও একসময় কিন্তু তার কমপ্লিকেশন হিসাবে শ্বাসতন্ত্র, অর্থাৎ ফুসফুসকে বা তার আনুষঙ্গিক যে শ্বাসনালীগুলো আছে, ট্রাকিয়া, ল্যারিংস, ব্রঙ্কা ইত্যাদি, সেগুলোকে ইনভলভ করবে, তাদেরকেও সমস্যা জর্জরিত করতে পারে। ফলে শুধুমাত্র শ্বাসতন্ত্রের রোগে কাশি হয় সে কথাটা কিন্তু ঠিক নয়। আর এটাও তো সত্যি কথা যে শ্বাসতন্ত্রের শুরু হয়েছে নাকের থেকে, আমাদের শ্বাসতন্ত্রের শুরু। যদিও আমরা শ্বাস নাক দিয়েও নিতে পারি, আবার মুখ দিয়েও নিতে পারি, কারণ সেখানে খাদ্যনালী এবং শ্বাসনালী দুটোর একটা সঙ্গমস্থল। এইখানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেমের সংযোগস্থল হচ্ছে আমাদের ফ্যারিংস, যেটাকে অরোফ্যারিংস বা নেজোফ্যারিংস ইত্যাদি ভাগ আছে, ভাগে বিভক্ত করা হয়। ফলে এর গলায় যখন সমস্যা দেখা দেয়, সেই ফ্যারিংসের যখন খাদ্য নালীর যখন সমস্যা এরকম হয়, গলাতে ইরিটেশন হয়, তখনও কিন্তু কাশি আসতে পারে, হতে পারে। অতএব এটি হচ্ছে যে চিকিৎসক সমস্ত কিছু শুনবেন, সবকিছু দেখবেন, তারপরে তিনি নির্ণয় করবেন যে কাশিটা কেন হলো এবং তার বিহিত কি, সেটি তখন তিনি পর্যালোচনা করবেন। ধন্যবাদ স্যার। স্যার, এখন সমসাময়িক যে সমস্যাটা একটু দেখা যায় অনেকের মধ্যেই, সেই জিনিসটা আমরা মাস্ক পরতে হচ্ছে এবং মাস্ক এক একজন এক এক রকমের পরে। তো সেই ক্ষেত্রে স্যার অনেক সময় আমরা মানে শ্বাস নিতে কষ্ট হয় স্যার।
তো এই ক্ষেত্রে আমরা যখন মুখ দিয়ে শ্বাস নেই, সেই ক্ষেত্রে কি আমাদের মানে নাসারন্ধ্রের ওর মুখের কোনো কমপ্লিকেশন হতে পারে কি? না, মুখের কমপ্লিকেশন বলতে মুখ দিয়ে শ্বাস নিলে মুখ শুকিয়ে আসবে, এটা খুব স্বাভাবিক জি ব্যাপার। স্যার। কারণ এটা তো সত্যি যে প্রকৃতিগত ভাবে আমাদের নাক এবং নেজাল মিউকোসা, নাকের ভিতরে যে মিউকাস মেমব্রেন আছে, আমাদের জি এই স্যার। শরীরের এই যে ওপেন অর্গান গুলো, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টও একটি ওপেন, বাতাসের সাথে সে উন্মুক্ত আছে। আবার খাদ্য জি নালী যেটা পরিপাকতন্ত্র, সেটাও কিন্তু উন্মুক্ত। অতএব এই উন্মুক্ত জায়গাগুলো কিন্তু একটা লাইনিং থাকে, একটা মেমব্রেন থাকে, একটা ঝিল্লি থাকে। সেই স্যার। ঝিল্লিটির তো একটা বিশেষত্ব আছে, অর্থাৎ খাদ্য বা পরিপাকতন্ত্রের যে ঝিল্লি, সেই ঝিল্লির স্ট্রাকচার বা গঠন জি শ্বাসতন্ত্রের স্যার। যে ঝিল্লি তার সমান নয়। ফলে হয় কি, হুম, নাকের ভিতর দিয়ে যখন আপনি বাতাস টানবেন, তখন সেই বাতাসটাকে হিউমিডিফাই করে ভিতরে ঢুকাবার একটি ব্যবস্থা থাকে। আরো অনেক জি স্যার। ধরনের ধুলাবালি, যেমন নাকের ভিতরে কিছু লোম আছে যারা ধুলাবালিকে প্রিভেন্ট করে, ঢুকতে দেয় না শ্বাসতন্ত্রের ভিতরে, অনেকটাই করে। কিন্তু আপনি যখন হা করে শ্বাস নিবেন, মুখ দিয়ে যখন শ্বাস নিবেন, তখন তো সে সরাসরি চলে যাবে, এটা একটি। দ্বিতীয় কথা, এই মুখের যে মিউকোসা আছে, যে ঝিল্লিটি আছে, তাকে সে শুষ্ক করে ফেলবে। ফলে এটি দীর্ঘক্ষণ কিন্তু মুখ দিয়ে শ্বাস নেওয়া যায় না, মুখ একদম শুকিয়ে কাঠ হয়ে যেতে থাকে তখন। সেজন্য আমরা যখন মাস্ক পরি, তখন প্রয়োজনে মুখ দিয়ে শ্বাস নেই, নাক দিয়েই বেশিরভাগ শ্বাস নেবার চেষ্টা করি। সত্যিকার অর্থে যদি গঠিত, অর্থাৎ শ্বাসতন্ত্র এবং পরিপাক, ফুসফুস এবং শ্বাসনালীর যদি কোনো রোগ না থাকে, তাহলে পরে জি স্যার। মাস্ক পরলে শ্বাস নেবার কষ্ট খুব একটা হবার, মানে ওই রকম কষ্ট হয় না। এখন যার রোগ আছে, যার অ্যাজমা হুম। আছে, যার সিওপিডি আছে, অর্থাৎ হয়তো ফুসফুসের যাদের হয়তো দেখা যাচ্ছে আমার আছে কিন্তু আমি অবগত না। রাইট, অবগত নয়, তিনি তো অল্প একটু যে বাধা একটি মাস্কের কারণে, সেই হুম। বাধাতেই হয়তো শ্বাসকষ্ট অনুভব ফিল করবেন। করতে পারে। কিন্তু স্যার এই আদারওয়াইজ, ক্ষেত্রে স্যার যদি লং টাইম সমস্যা হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডক্টরের কাছে একটু চেক আপ করে নেওয়াটা বেটার। হ্যাঁ, যদি কেউ এমন হয় যে না মাস্ক পরে থাকতেই পারে না, তার শ্বাসকষ্ট দেখা দেয়, হ্যাঁ, তাহলে তো অবশ্যই পরামর্শ করা উচিত যে তাহলে তার কোনো প্রবলেম আছে কিনা। এটা নরমাল তবে না। হ্যাঁ, সেটার আগেও তিনি হয়তো বুঝতে পারেন যে আমরা যেটাকে বলি এক্সর্শনাল ডিসনিয়া, অর্থাৎ অল্প জি স্বল্প স্যার। পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। হ্যাঁ, জি হয়তো স্যার। তিনি এমনিতে শ্বাসকষ্ট বোধ করেন না, কিন্তু একটু জোরে হাঁটলে তখন শ্বাসকষ্ট বোধ করেন, একটু সিঁড়ি বেয়ে হুম, উপরে হুম, উঠলে হুম। তখন শ্বাসকষ্ট বোধ করেন, 2, 4, 5, 10 কেজি হাতে নিয়ে হাঁটতে থাকলে তখন শ্বাসকষ্ট বোধ করেন। এই ধরনের সমস্যার কথা হয়তো তিনি বলতে পারেন। ফলে এটিও বুঝতে ইতিহাস পারছি। শুনলে পরে বোঝা যায়, এবং হ্যাঁ, সেটি বোঝা যায়। স্যার এই নিয়ে আমরা একটা প্রশ্ন নিব আমাদের স্যার একজন দর্শক একটা প্রশ্ন নিব স্যার। স্যার বলেন। এই প্রশ্নটা আসে স্যার সৌরভ বিশ্বাস। হুম, স্যার আমার 25শে নভেম্বর 2019 সাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে হুম, কিন্তু হুম, কাশি হয় না। হুম, হুম। উনি মন্টিলিউকাস প্রিপারেশন খাচ্ছেন প্রতি রাতে, কিন্তু আমার শ্বাসকষ্ট সারছে না, এখনো শ্বাসকষ্ট সারছে না। হুম। বয়স 25। আই সিওপিডি সিওপিডি হওয়ার সিওপিডি কোনো সিওপিডি সম্ভাবনা হওয়ার আছে কোনো কিনা? সম্ভাবনা আছে ধূমপান কিনা? করেন না স্যার, এটার আচ্ছা, প্রবলেমটা উনি শেয়ার করেছেন স্যার। উনি দুটি সুন্দর কথা বলে ফেলছেন। সেটা হচ্ছে ওনার বয়স 25 এবং উনি ধূমপান করেন জি। না। জি স্যার। এই দুইটি কারণেই ওনাকে বলতে পারি যে ওনার এটা সিওপিডি না। ভেরি রেয়ারলি, আচ্ছা। মানে কদাচিৎ কারো যদি একদম মানে এনজাইমের ডিফেক্ট থাকে, তাহলে সেটা আমাদের দেশে খুব জি একটা স্যার। পাওয়া যায় না। অতএব এটি সিওপিডি নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এটি জি স্যার। কি? এই যে উনি যেটা বললেন, প্রায় বছর দুয়েকের মতো ওনার এই কাশি হয়, এবং জি স্যার। যেটা বলা হয়নি সেটা হয়তো আমরা একটু, এবং প্রতি রাতে হয়, একটু জিজ্ঞেস করলে যে জানতে পারতাম যে হয়তো ঠান্ডা লাগলে বেশি হয়, বা ধুলাবালিতে গেলে হুম, বেশি হয়, অথবা কোনো অ্যালার্জিক খাবার শুনছি খেলে এই হয়। কারণটা। রাইট। জি স্যার। এবং ওনার অন্য আদারওয়াইজ স্কিনে কোনো অ্যালার্জি আছে হয়তো, বা হাঁচিও হয় হয়তো ওনার। ওনার ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ পরিবারের অন্য কারো সদস্য যারা ব্লাড রিলেটেড, তাদের কারো হয়তো শ্বাসকাশের রোগ থাকতে পারে, অথবা অন্য কোনো অ্যালার্জি থাকতে পারে। তো এই জি স্যার। সবকিছু মিলিয়ে এটি মূলত ওই অ্যাজমা ক্যাটাগরিতে যাবে।
এই আচ্ছা। অ্যাজমা শব্দটা কিন্তু একটা আমব্রেলা। অ্যাজমা শব্দটা, এটাকে মানুষ মানে অ্যাজমা শুনলে অনেক সময় হয়তো আটকে উঠে, না 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 আমার অ্যাজমা কি কেন হবে, অথবা আমি শুধুমাত্র 2টা কাশি দিলাম তাতে আমার অ্যাজমা কেন। সেটা কথা না, কথা হচ্ছে যে শ্বাসকষ্ট অ্যাজমার একটি লক্ষণ বটে, কিন্তু সেটি হতে হতে তো তার সিভিয়ারিটিও বাড়ে, তাই না? অল্প স্বল্প যখন কাশি থাকে তখন অ্যাজমা থাকে, তখন তো তার শ্বাসকষ্ট হয় না, তখন কাশি আকারেই এটা দেখা দিতে পারে। অথবা শুরুটা এরকমই হয়, ধীরে ধীরে হয়তো যদি আনট্রিটেড থাকে, চিকিৎসা না নিলে, তখন হয়তো এটি শ্বাসকষ্ট আকারে দেখা দিতে পারে। ফলে ওনাকে আমি বলবো যে এটি ওনার অ্যাজমা ক্যাটেগরির একটি রোগ। উনি একজন চিকিৎসকের পরামর্শ নিলে, উনি মন্টিলুকাস বা ট্রাইলগ বলেছেন বোধহয়, না? যাই হোক, ট্রাইলগ একটি মন্টিলুকাস, যে কোনো মন্টিলুকাস খেলে কিছুটা তো অবশ্যই কমতে পারে, কিন্তু এটা তো সত্যি কথা, শুধু ট্রাইলগ একটি পরিপূর্ণ চিকিৎসা নয়। তাহলে তাকে তার ওই অবস্থাটাকে একটু অ্যাসেস করে তার পরিপূর্ণ একটি চিকিৎসা ওনাকে নিতে হবে, তাহলে উনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। দর্শক, ইতিমধ্যে তাহলে আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। আপনি আরেকটু কনসাল্ট করে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিতে পারেন। আর হচ্ছে স্যার, আমাদের নেক্সট একটা প্রশ্ন স্যার করেছেন শেখ আদনান স্যার। আমি 5 ইয়ার্স স্মোক করছে, ধূমপাই, বাট লাস্ট 5 ইয়ার্স স্টপ করেছি। 5 বছর আগে করতেন, লাস্ট 5 বছর উনি করছেন না। আমি লাস্ট ইয়ার করোনা পজিটিভ ছিলাম, বাট তারপর স্যার আমি একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। আমি উনিও মন্টিলুকাস প্রিপারেশন মোনাস নিচ্ছেন, বেনজোফিল 200, অ্যারোটাইড ইনহেলার 250, অ্যাজমাসোল ইউজ করি, তারপরও সেম প্রবলেম ফেস করছি। এখন কি করতে পারি? আগে স্যার কোভিড পজিটিভ হয়তো লাস্ট ইয়ারে হয়েছিলেন। আচ্ছা, মানে এক্ষেত্রে স্যার ওনার মানে পোস্ট সিনারিওটা, পোস্ট কোভিড এর ব্যাপারে স্যার যদি একটু পরামর্শ দিতেন। আমাদের শুধু যেটা জানা হয়নি সেটা হচ্ছে ওনার বয়স কত, আমি তার বয়সটা জানতে পারিনি। যাই হোক, তো উনি স্মোক করতেন, একজন অ্যাডাল্ট নিশ্চয়ই হবে। হ্যাঁ, সেটাই। ছবি দেখে স্যার ইয়াং মনে হয়, যদি এটা ওনার ছবি হয়ে থাকে, ছবি দেখে বোঝা যাচ্ছে ইয়াং পারসন হবে। ইয়াং পারসন হবে। যাই হোক, এইরকম একজন ব্যক্তি, সেই একই কথা, 40-এর কম যাদের বয়স, তারা 5 বছর স্মোক করলেও হয়তো সিওপিডি ডেভেলপ করেনি, যেটা শ্বাসকষ্টের কারণ হতে পারে, যে সেটি অ্যাজমা তার থাকতে পারে, সেটি একটা বিষয়। এবং উনি 5 মাস যাবত সেটি বন্ধ করে দিয়েছেন। তো সেটা থাকলে সেটা তো নিশ্চয়ই চিকিৎসক সেটা পরীক্ষা করে দেখবেন এবং সেটার চিকিৎসা করবেন, সেটা ভালো থাকবে। যেটা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে উনি গত বছর কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং তারপরের থেকেই ওনার এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। উনি ইনহেলারও ব্যবহার করতেছেন। এটি একটি বিষয়। স্যার ওনার বয়স দিয়েছেন স্যার 32। ভেরি গুড, ইয়াং ম্যান। হ্যাঁ, তাহলে সেটাই বলছি যে এটা সিওপিডি পর্যায়ে হয়তো হবে না, এটা অ্যাজমা পর্যায়ে থাকবে। 2 নম্বর কথা হচ্ছে, যদি ওনার সেই অ্যাজমা নাও থেকে থাকে, তাহলেও কোভিডে আক্রান্ত হবার পরে এটা তো বিশাল ব্যাপার, যে বলা হচ্ছে প্রায় 50% মানুষের কম বেশি বিভিন্ন রকমের সমস্যা থেকে যায় কোভিডের পরে। সেটি কারো হয়তো গুরুতর সমস্যা দেখা দিতে পারে, যে অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করতে পারে। আবার কারো কারো এমনও হতে পারে যে না, ততটা সমস্যা হয় না, সে ভালোভাবে জীবনযাপন করে যাচ্ছে। এবং সেটা ডাইভার্স, অনেক কিছুই হয়। একটা শ্বাসকষ্ট আকারেও কিছু দেখা দিতে পারে, শারীরিক দুর্বলতা আকারে দেখা দিতে পারে, ঘুমের বিঘ্ন ঘটে, ইনসোমনিয়া, সেটা দেখা দিতে পারে, অস্থিরতা দেখা দিতে পারে, বিষণ্ণতা দেখা দিতে পারে, এরকম নানান ধরনের শরীর ব্যথা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এখন এটি একটা জাজমেন্টের বিষয় হচ্ছে যে কিছু কিছু মানুষের, যারা আইসিইউতে ছিল, ভেন্টিলেটরে ছিলেন, এরকম দীর্ঘদিন রোগ ভুগছেন, হয়তো 4 সপ্তাহ বা 6 সপ্তাহ তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছেন, এদের অনেকের ফুসফুসের একটা অংশ বেশি প্রদাহ হওয়ার কারণে, প্রদাহ সেরে যাওয়ার পরে কিন্তু সেটার যে হিলিং হয় সেটা ফাইব্রোসিস বলি আমরা। ফাইব্রোসিস হচ্ছে ধরেন এক ধরনের, মানে আমরা যে সফট যে টিস্যুগুলো, ফুসফুসের যে নরম যে কলা, যে টিস্যু, সেই টিস্যুগুলো কিন্তু শক্ত হয়ে যায়। ফুসফুস একটা স্পঞ্জি অর্গান, কিন্তু ফাইব্রোসিস যখন হয় তখন সেটা শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায় অর্গানটা, এবং সেটা হাতে নিলে ধরলে পরে হয়তো শক্ত শক্ত লাগবে, এরকম একটি বিষয় হয়।
তাহলে একটা হচ্ছে যে একটু পরীক্ষা করে হয়তো সিটি স্ক্যান করে বা হুম, এক্সরে করে কিছুটা বোঝা যায়, বুঝতে জি হবে যে তার লাং ফাইব্রোসিস হয়েছিল কিনা এবং হলে কতটা, সেটার কারণে তার শ্বাসকষ্ট হতে পারে, সেটা একটা। অথবা তার ওই যে জি ব্যাকগ্রাউন্ড যেটা অ্যাজমা সেটা আছে কিনা সেটার কারণে হতে পারে একটা। জি আরেকটা হচ্ছে যে না, কিছু মানুষের শুধুমাত্র মানসিক উদ্বেগের কারণে শ্বাসকষ্ট দেখা দেয়। আপনি হয়তো অ্যাজমা তার আছে বা থাক বা না থাক, অ্যাজমার চিকিৎসাও তিনি নিচ্ছেন, কিন্তু তারপরেও তার শ্বাসকষ্ট হুম, কমছে না, কারণ হচ্ছে তার জি স্যার, মানসিক উদ্বেগ রয়ে গেছে। এই অ্যাংজাইটি যদি ট্রিটমেন্ট না হয়, অর্থাৎ তাকে যদি কাউন্সিলিং এর মাধ্যমে তাকে পরামর্শ দিয়ে বোঝানো না যায়, তাহলে পরে তার এই অ্যাংজাইটির কারণেও শ্বাসকষ্ট হতে পারে। অনেক খুব অতিরিক্ত যখন হয় তখন সেটা প্যানিক অ্যাটাক আকারে দেখা দেয়, মানে হুম, প্রচন্ড রকমের শ্বাসকষ্টে সে হয়তো চিৎকার করবে, আমি শ্বাস নিতে পারছি না, মরে গেলাম, বেঁচে, ইত্যাদি নানান রকম কথাবার্তা হয়, অনেকে হাসপাতালে ভর্তিও হয়ে পড়ে। ফলে ওনার হুম, যেটা হুম, কর্তব্য সেটা হচ্ছে যে একই কথা, যে এটি ভালোভাবে ওনার হিস্ট্রিটা শুনতে হবে, একটু ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, শারীরিক পরীক্ষার তো অবশ্যই প্রয়োজন আছে, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ফুসফুসের বিশেষ কোনো সমস্যা আছে কিনা। না থাকলে হয়তো এটা সাইকোজেনিক যেটাকে আমরা বলি, অ্যাংজাইটি ফ্যাক্টর যেখানে বেশি ইম্পর্টেন্ট, হয়তো মিক্সড ডিপ্রেশনও থাকে অনেক সময়। এইগুলো জি চিকিৎসা, ওষুধও দরকার হয়, কাউন্সিলিংও দরকার হয়, সেই কাউন্সিলিং করলে পরে উনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আশা করি শেখাদান আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আপনি আরেকটু ধৈর্য সহকারে থেকে আরেকটু কাউন্সেলিংটা করবেন। স্যার নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি স্যার। মোহাম্মদ এমডি ফুল মিল্লা, স্যারকে আদাব। আমার স্ত্রী মাকলুফা চৌধুরী, বয়স 48, ওজন 74 কেজি, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, থাইরয়েড হরমোনের সমস্যা আছে। উনার আগে অ্যাজমা আছে, 13/4/2021 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ উনি নিয়ে ফেলেন। হালকা জ্বর ছিল, সাথে শ্বাসকষ্ট বেড়ে যায় ভ্যাকসিন নেওয়ার পরে স্যার। উনাকে অ্যাজমাসোল ইনহেলার ও টিকামেট 25/250 নিচ্ছেন। কাশি বেড়ে যায়, একজন ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, উনি কটান 20 2টা করে 2বার দিয়েছেন 5 দিনের জন্য। উনার শরীরটা অত্যন্ত দুর্বল লাগে, এই ক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন? হ্যাঁ, এটিও তো মধ্যবয়স্ক সেই, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা অনেক, উনি তো নিজেই বলে ফেলছেন যে ওনার অ্যাজমা আছে। তো সেই অ্যাজমা থাকলে অ্যাজমার চিকিৎসা ডাক্তার সাহেব যেভাবে দিয়েছেন সেটা তো ফলো করতে হবে, এবং মানে স্যার তাতে উনি করে তার, মানে ফিল করছেন ওনার দুর্বলতাটা আর কি কমছে না, মানে এই ক্ষেত্রে আর কি উনি ইয়ে যাচ্ছে। হ্যাঁ সেই দুর্বলতা, এই যে আমরা বললাম যে মানুষের যে মানসিক যে দিকগুলো, বিষণ্ণতাই বলেন কিংবা অস্থিরতাই বলেন, এই দুই গ্রুপের মানুষই কিন্তু তাদের শারীরিক হুম, দুর্বলতার কথা বলে, যে না আমি কোনো কাজে দম পাই না, আগ্রহ পাই না, জি স্যার, সবসময় হয়রান লাগে, ক্লান্ত লাগে। ফলে এই যে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টি, ভাষাগত যে বিষয়টি, সেটি অনেক সময় একজন চিকিৎসককে মাল্টিপল কোশ্চেনিং এর মাধ্যমে বিভিন্ন রকম প্রশ্ন করে যাচাই বাছাই করতে হয় যে সত্যি সত্যি ওনার দুর্বলতার কারণটা কি। অর্থাৎ আমি যদি ওনাকে বলি কারণটা যে আপনি কি দুই হাতে 10-10-20 কেজি ওজন তুলতে পারেন, হ্যাঁ তা পারি, সেটা কোনো সমস্যা না, তাহলে দুর্বলতাটা কখন? বলো যে আমি যখন ওই যে হাঁটতে যেতে চাই, আমার যেন শরীর চলে না, মন টানে না, ইত্যাদি নানান রকম কথা বললেন। তাহলে এগুলোকে একটু এক্সপ্লেনেশনের দরকার আছে, অর্থাৎ রুগীর সাথে সরাসরি কথা বললে যে জিনিসগুলো ভালোভাবে বোঝা সম্ভব হয় চিকিৎসকের পক্ষে। একটু আমি হ্যাঁ আমি বোঝা সবসময় যায়। বলি, হ্যাঁ, যে প্রত্যেকটা রোগীকে যখনই চিকিৎসা করতে হবে, একজন ক্লিনিশিয়ানের কর্তব্য হচ্ছে তার দুটা জিনিস ট্রাই টু এলুসিডেট। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার শারীরিক সমস্যাটা কি সেটি বের করতে হবে, আর একটি হচ্ছে যে তার জি স্যার, মনস্তাত্ত্বিক কোন সমস্যা ভিতরে আছে কিনা, সেই মনস্তাত্ত্বিক সমস্যাটি শারীরিক সমস্যাকে অ্যাগ্রাভেট জি স্যার, করে কিনা। সমস্যা যেটা হয় আমাদের বেশিরভাগ সংখ্যক রোগী, তারা যে অসন্তোষ প্রকাশ করেন চিকিৎসাজনিত, যে আমি ভালো চিকিৎসা পেলাম না বা পাচ্ছি না ইত্যাদি, তার একটা বড় কারণ হচ্ছে শারীরিক সমস্যাটি পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকগণ জি সহজেই ধরে ফেলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে। অনেক জটিল রোগ তো আছে যেখানে অনেক পরীক্ষা করেও ধরা যায় না, সেটা বাদ জি স্যার, দিলাম। বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শারীরিক সমস্যাগুলো ধরে নেওয়া যায়। কিন্তু
এই যে মনস্তাত্ত্বিক যে সমস্যাটি, রোগী সেই চিকিৎসা পাবার পরেও বলে যে না আমার তো ভালো লাগছে না, আমার তো আগের মতো লাগছে না, আমি তো এখনো দুর্বল লাগে। হ্যাঁ, আমরা সেই যে ম্যালেজ বলে ইংরেজিতে, যেটাকে অবসন্ন ভাব যেটা, সেটি যায় না, সেটিও দুর্বলতা। ফলে ওটা কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন। এবং এটাই সত্যি কথা যে এখন এই যে আমরা, আমার নিজস্ব একটি গবেষণা আছে, আমাদের যে ছাত্র থাকে পোস্ট গ্রাজুয়েশনের, তাদের মাধ্যমে আমরা গবেষণাগুলো করি। তাতে দেখা গেছে অ্যাজমা এবং সিওপিডির পেশেন্টের 50 থেকে 60% ভিতরে, অর্থাৎ একটা পাওয়া গেছে 54%, একটা 58%, এদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে। তাহলে এখন বুঝে দেখেন যে এই যে প্রিভ্যালেন্স অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ইন অ্যাজমা অ্যান্ড সিওপিডি পেশেন্ট, অর্থাৎ শ্বাস এবং এই শ্বাসতন্ত্রের রোগ, বেসিক্যালি আমাদের বড় সমস্যা তো এই দুটি। 1 থেকে 1.5 কোটির মতো আছে অ্যাজমা রোগী, এবং 50 থেকে 70 লক্ষের মতো আছে সিওপিডি রোগী। ফলে এই যে বিশাল প্রায় 2-2.5 কোটি মানুষ আছে আমাদের, যারা অ্যাজমা এবং সিওপিডি জনিত সমস্যায় ভুগতেছেন, তাদের একটা বিরাট অংশেরই কিন্তু আবার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে, অর্থাৎ অস্থিরতা রোগ এবং বিষণ্ণতা রোগ আছে। ফলে এটি হয় যে অনেক সময় চিকিৎসকগণ হয়তো যে কোনো কারণেই হোক দ্রুত তার অ্যাজমা বা সিওপিডির চিকিৎসা দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের দিকে আর অ্যাটেনশন দেয়া হয়নি, অথবা ধরে নেওয়া হয়েছে যে এটা তার অ্যাজমা বা সিওপিডি কন্ট্রোল হলে হয়তো ওটাও কমে যাবে, সেরকমও একটা চিন্তাধারা হয়তো থাকে, সেটাও হইতে পারে। তো এইসব কারণে দেখা যায় যে তারা এই দুর্বলতার কথাটা বলে থাকে। ওনার ওই এগুলো আমাদের কয়েকটা মানে প্রশ্ন করার কিছু কোশ্চেনিয়ার আছে, যে আমরা বলি হসপিটাল অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন স্কেল আছে, যেই স্কেলে প্রশ্ন করলে পরে, অর্থাৎ কতগুলি প্রশ্ন করে মার্কিং করতে হয়, সেই মার্কিং যোগ করে বোঝা যায় যে তার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে কি নাই। তো সেগুলো দেখতে তো অবশ্যই সময়ের প্রয়োজন হয়, সেটা দেখে শুনে তাকে ওইভাবে অ্যাংজাইটিক অ্যান্টিডিপ্রেশন দিলে পরে রোগী ভালোই থাকবেন আশা করি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। দর্শক আশা করি আপনার উত্তরটা পেয়ে গেলেন। আর হচ্ছে পিকে মিত্র, উনি প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 4.5 বছর, ওর প্রায় আগে শ্বাস কষ্ট ছিল, ডক্টর ওকে ফুল মেটাল ইনহেলার 125/25 ও মোনাস 4 দিয়েছেন, বলেছেন এটা চলবে, প্রায় 6 মাস ব্যবহার করছেন, এখন সুস্থ, এটা কতদিন ব্যবহার করবেন? স্যার যে ওষুধটা উনি নিচ্ছেন এটা আসলে মানে কতটুকু লং টাইম ইউজ করতে পারবেন? এখন আসলে স্যার অনেকেই চাইলেও ডক্টরদের কাছে যেতে পারছেন না, এই সমস্যায় আসলে উনি কোশ্চেনটা করেছেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় যে খুব বেশি সমস্যা না হলে ডক্টরদের কাছে যাবার প্রয়োজনও নেই। ওনাকে সুন্দর চিকিৎসা দেয়া আছে, ফ্লুমেটেরল, মূলত ফ্লুমেটেরল, এবং আরেকটা দেওয়া হয়েছে মন্টিলুকাস, বোধহয় মোনাস। হ্যাঁ, তো যাই হোক, এই যেটা দেয়া আছে সেই চিকিৎসাতে যদি এই শিশুটি, আমরা বলি কন্ট্রোল, এইখানে অ্যাজমা চিকিৎসার, অ্যাজমার যে টাইম লাইন, সেটা একটু বোঝার বিষয় আছে। অর্থাৎ আমরা কি অ্যাজমা চিকিৎসা দিয়ে জীবনের তরে সারিয়ে দেব, এ কথা কি আমরা গ্যারান্টি দিয়ে বলছি? আসলে না, সেটা আমরা বলছি না। তাহলে কি অ্যাজমা একবার হলে আর সারবেও না? না, সেটাও নয়। অর্থাৎ দেখা যায় যে হ্যাঁ, এই যে শৈশবে যে অ্যাজমা গুলো থাকে, চাইল্ডহুড অ্যাজমা অ্যাডাল্টের চেয়ে কিন্তু ডাবল। 10 to any সোসাইটি, যে কোনো সমাজেই শিশুদের অ্যাজমা 10 থেকে 20%-এর ভিতরে, এবং বয়স্কদের অ্যাজমা 5 থেকে 10%-এর ভিতরে। তাহলে বুঝতে হবে যে ডাবল থাকে এই শিশুদের বেলায়। এখন শিশুদের এই অ্যাজমাটি যখন বয়স বাড়তে থাকে, তখন এটি ধীরে ধীরে আবার নিয়ন্ত্রণে চলে আসে। এদের আবার কিছু অংশ দেখা যায় হয়তো বয়স যখন 40, 50 বা 60-এ যায়, তখন আবার দেখা যায়, তখন ওনাকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ, ছোটবেলায় আমার শ্বাসকষ্ট ছিল ইত্যাদি বলে। কিন্তু তারপরও 20-30% আছে যাদের আর কখনোই ওই অ্যাজমাটা নাও আসতে পারে। ফলে আমরা বলছি যে এর যে পরিণতি অ্যাজমা, সেটা একটা জটিল একটি ফেনোমেনা, অনেক কিছুর উপরে নির্ভর করে, পরিবেশগত অবস্থার উপরে, খাদ্যাভ্যাসের উপরে, নানান রকম ইসের উপরে নির্ভর করে। এখন এই শিশুটিকে আমরা ধরে নিতে পারি যে তার বয়স যখন 15-16
17 এদিকে যাবে, অর্থাৎ যখন সে যৌবনে পদার্পণ করবে, কৈশোর পার হয়ে যখন যুবকের দিকে যাবে, তখন এটি রেমিশনে আসবে। তাহলে তার পূর্ব পর্যন্ত তাকে চিকিৎসাটি চালিয়ে যেতে হবে। যদি তার আগেও দেখা যায় যে না, উনি 6 মাস যাবত ইনহেলার ব্যবহার করছেন না, কিন্তু ভালোই আছেন, সেটা হলে বন্ধ করা যায়। একটি সুবিধা কি, অ্যাজমার চিকিৎসা যদি আপনি বন্ধ করেনও সাময়িক, যখনই আবার উপসর্গ দেখেন তখন আবার শুরু করা যেতে পারে, তাতে দোষের কিছু হবে না। যেরকম উনি বলছেন যে মানে 6 মাস ধরে ইউজ করছেন, মানে এটার কি কোনো ব্রেকডাউনের টাইম আছে কি স্যার? এরকম কিছু আছে যে উনি না, ব্রেকডাউন আমরা দিবেন? সেটাই বলছি যে 2 থেকে 5 বছর যদি আপনি ব্যবহার করেন কন্টিনিউয়াস, 2 to 5 ইয়ার্স, টানা 2 থেকে 5 বছর যদি ব্যবহার করেন, তাহলে পরে হয়তো এটি পার্মানেন্ট রেমিশনে চলে যাবে। সেটা এখন ধরেন তার বয়স 4 বছর, 4.5 বছর, আরো 5 বছর হলে সেটা 10 বছরের কাছাকাছি চলে যেতে পারে, হতে পারে 10 বছরেও অনেকে রেমিশনে চলে যায়। তো এইভাবেই তাকে এটি অবজার্ভ করতে হবে এবং মনে একটা প্রস্তুতি রাখতে হবে যে আমার বাচ্চাটির যদি কখনো এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার করতে হবে, এই প্রস্তুতিটা তার থাকতে হবে। এটিকে একদম ভুলে গেলে চলবে না। তাহলে আর এটা একটা সত্যি কথা কি যে অ্যাজমা এমন কোন রোগ নয় যেটা মানুষের লংজিভিটি, লাইফ স্প্যানকে কমায় না। অর্থাৎ অ্যাজমার সহ একজন লোক যতদিন বেঁচে থাকেন, অ্যাজমা ছাড়া আরেকজন লোকও ততদিন বেঁচে থাকতে পারেন। অ্যাজমা সহ আমাদের জানা মতে প্রচুর আমাদের জাতীয় খেলোয়াড় আছেন, এখন যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, তাদের ভিতরে অ্যাজমাটিক্স আছেন, এবং অলিম্পিকে পদক পেয়েছেন এমন প্রচুর আছেন যারা অ্যাজমাটিক। বিশ্বে প্রচুর খেলোয়াড়, অ্যাথলেটস আছেন যারা অ্যাজমাটিক। ফলে অ্যাজমাকে আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন, তাহলে লাইফ স্টাইলের কোনো পরিবর্তন, মানে লাইফ স্টাইল মডিফাই করতে হয় টু প্রিভেন্ট দি অ্যাজমা অ্যাটাকস, কিন্তু আদারওয়াইজ আপনার খেলাধুলা, অন্যান্য রিক্রিয়েশন যাই কিছু বলেন, সেগুলোর উপরে কোনো এটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক, আশা করি আপনি আপনার সমাধানটা পেয়েছেন এবং আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। সুবোধ রয় স্যার, আমার বয়স 20 বছর, আমি অতিরিক্ত খুশিতে যখন হাসি তখন আমার কাশি ও শ্বাসকষ্ট হয়, এই বিষয়ে আমার কি করণীয়? আমি ধূমপান করি না। হ্যাঁ, সত্যি কথাই বলছেন। এই সমস্যাটা হয়, আসলে অনেকের হয় স্যার। হ্যাঁ, এটি সত্যি কথাই বলেছেন। অ্যাজমা রোগীর জন্য আমার একটা ছোট্ট হ্যান্ডবুক আমি একসময় লিখেছিলাম, যেটা আমি রোগীদেরকে দিতাম। সেখানে লেখা ছিল যে অ্যাজমা কিসে বাড়ে। হ্যাঁ, এটাতে লেখা ছিল, জনগণ এটা তো বাজারে প্রাপ্য না, এটা আমি দিয়েতাম আমার চেম্বার থেকে ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো টাকা না, এটা বাজারজাত করা হয়নি। এটা দেখা যাচ্ছে বোধহয় না? এখানে হ্যাঁ, এটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে যেগুলো লেখা ছিল সেগুলোর ভিতরে ছিল অনেক কিছু, যেমন ফুলের রেণু, শস্যের ধুলা, ধান গমের খড়, ফাঙ্গাস, ছত্রাক ইত্যাদি, বিড়ি সিগারেটের ধোঁয়া, এসি, ফ্যান, অনেক কিছুতেই বাড়ে। ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সাধারণ সর্দি জ্বর ইত্যাদিতেও বাড়ে। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন, ফ্লাকচুয়েটিং টেম্পারেচার, এই জন্য শীতকালে এবং গরমকালে দেখা যায় যে অ্যাজমা বেড়ে যায়, সেটা। অত্যধিক পরিশ্রম বা আনঅ্যাকাস্টমড এক্সারসাইজ করলে পরে বেড়ে যেতে পারে, সেটা একটা। কোনো ওষুধে অ্যাজমা বাড়াতে পারে, যেমন বেটা ব্লকার, হ্যাঁ, এটা কিন্তু অ্যাজমা বাড়িয়ে দিতে পারে। এছাড়া অন্য আছে অ্যাসপিরিন বা এনএসএইড জাতীয় যে ওষুধ, সেগুলোতে বাড়াতে পারে। উনি যেটা বলেছেন সেটাও লেখা ছিল, সর্বোপরি মানসিক যন্ত্রণা, অস্থিরতা, অট্টহাসি, বিমর্ষ বা বিষণ্ণতা, দুঃখ, কান্না, শল্য চিকিৎসা এবং গর্ভাবস্থা ইত্যাদিতেও হঠাৎ হাঁপানির কারণ হতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে মানসিক যন্ত্রণা, অস্থিরতা, আবার অট্টহাসি ছিল, দুটা দুই মেরুর। হ্যাঁ, একটি দুঃখ কষ্টের, আরেকটি অত্যন্ত উৎফুল্ল হইয়া যে আপনি হাসি দিলেন, অট্টহাসি, সেই অট্টহাসির কারণেও আপনার শ্বাসকষ্ট শুরু হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাহলে বুঝতে হবে যে এটি স্বীকৃত অ্যাজমার একটি ট্রিগার ফ্যাক্টর, অর্থাৎ খুব জোরে হাসি দিলে পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। যিনি উনি মানে কি করতে পারেন, মানে যদি কোনো সেই একই কথা
চিকিৎসাটা কি, চিকিৎসা হবে অ্যাজমার চিকিৎসা হবে, এবং ওই কথাটা মাথায় রাখতে হবে যে আমি ওই রকম যখন হাসি পাই তখন একটু মুখ চেপেই হাসতে হবে, একটু মুচকি হাসতে হবে, একটু একটু কম জোরে হাসতে এক্সাইটমেন্টটা হবে। কন্ট্রোল, রাইট, এক্সাইটমেন্টটাকে কমিয়ে রাখতে হবে। এক্সাইটমেন্টে যে বাড়ায় আমরা অনেক দেখেছি, মেডিকেল কলেজেও দেখেছি যে পরীক্ষার আগের রাত্রে বিশেষ করে মেয়েরা অ্যাজমার অ্যাটাক নিয়ে ভর্তি হয় হাসপাতালে, কারণ সে হয়তো এই টেনশনটাকে কোপ করতে পারছে না। হ্যাঁ, টেনশনটা। ফলে এটি স্বীকৃত একটা মানসিক অবস্থার উপরে অ্যাজমার যে রিফ্লেকশন, সেটি স্বীকৃত। ধন্যবাদ স্যার, আসলে সুন্দর ফ্যাক্টরগুলো বুঝিয়ে বলার জন্য। স্যার প্রশ্ন করেছেন অজয় পল, আমার বয়স 49, ওজন 62 কেজি। ডক্টর বলেছেন আমার কফ ভেরিয়েন্ট অ্যাজমা, আমি বেক্সট্রল ইনহেলার ব্যবহার করি, মোনাস 10 বিলাস্টিন ব্যবহার করি, আমার শ্বাসকষ্ট নেই, কিন্তু ঠান্ডা জল খেলে কাশি হয়, বুক কফ হয়, আমি কোন ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষায় বুঝবো আমার কফ ভেরিয়েন্ট অ্যাজমা? মানে স্যার ওনাকে মুখে বলেছেন, উনি আর কি টেস্ট করে জানতে চাচ্ছেন যে আসলেই ওনার অ্যাজমাটিক এই প্রবলেম কিনা, উনি ঠান্ডা কোনো কিছু খেলে স্যার প্রবলেমটা হচ্ছে। পরীক্ষা নিশ্চয়ই ওনাকে যখন বলা হয়েছে আপনার কফ ভেরিয়েন্ট অ্যাজমা, তখন চিকিৎসক কিছু পরীক্ষা তো নিশ্চয়ই করিয়েছেন, তাই না? সেটা হয়তো বুকের এক্সরে করিয়েছেন, হয়তো ওনার ব্লাড কাউন্টস করে, আমরা সাধারণত ব্লাড কাউন্ট করি এক্ষেত্রে ইওসিনোফিল কাউন্ট দেখার জন্য, তার ইওসিনোফিলিয়া আছে কিনা সেটা দেখার জন্য আমরা করি। স্পাইরোমেট্রি নামে একটি টেস্ট আছে, স্পাইরোমেট্রি, যেটা শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের ভলিউমস এন্ড ক্যাপাসিটিস এর একটি অ্যাসেসমেন্ট, এবং এয়ার ফ্লো, আমরা যে শ্বাসে বাতাস নিচ্ছি এবং বের করছি এই ফ্লোটা কেমন, সেই ফ্লো দেখার একটি পদ্ধতি হয়েছে এই স্পাইরোমেট্রি। এখন এই স্পাইরোমেট্রি টেস্ট, অর্থাৎ শ্বাস নালী যদি সংকুচিত হয় তাহলে এয়ার ফ্লো কমে যাবে, এবং সেটা ওই স্পাইরোমেট্রিতে ধরা পড়বে। সমস্যা হচ্ছে ওনার ডায়াগনোসিস হচ্ছে কফ ভেরিয়েন্ট অ্যাজমা। যদি এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে তাহলে তো হয়েছেই, উনি জানেন সেটা। আর যদি করা না হয়ে থাকে তাহলে উনি এইটুকুই করতে পারেন, এর বেশি কিছু করার নাই। এখন কথা হয়েছে যে এতে উনি পজিটিভ কি পাবেন। আমি বলি ওনার চেস্ট এক্সরে সম্পূর্ণ স্বাভাবিক আসতে পারে, নর্মাল। ওনার ব্লাড কাউন্টস স্বাভাবিকই আসতে পারে, অথবা যদি ইওসিনোফিলিয়া থাকে তাহলে ইওসিনোফিল কাউন্ট বাড়লেও বাড়তে পারে, কিন্তু বাড়বেই এমন নয়। আচ্ছা, এর বাইরে হতে পারে যে ওনার স্পাইরোমেট্রিতে, হ্যাঁ স্পাইরোমেট্রি হবে নরমাল। যদি সত্যি সত্যি উনি কফ ভেরিয়েন্ট অ্যাজমা হয়ে থাকেন তাহলে স্পাইরোমেট্রি হবে স্বাভাবিক। আমরা সাধারণত রিভার্সিবিলিটি করি আবার, অর্থাৎ যার শ্বাসনালী সংকুচিত থাকে তাকে আবার কিছুটা ওই ব্রঙ্কোডাইলেটর বলি, সালবুটামল ওষুধ আছে, সেই সালবুটামল ইনহেলার দিয়ে আবার তাকে শ্বাস পরীক্ষা করি। সেই পরীক্ষাও স্বাভাবিকই, যার সংকুচিতই হয় নাই তার রিভার্সিবিলিটির প্রশ্নই উঠে না। তাইলে কি দাঁড়ালো? অর্থাৎ দেখা যেতে পারে যে মোটামুটি ভাবে অ্যাজমা নির্ণয়ের জন্য যে পরীক্ষাগুলো করা হয় ওনার সেই পরীক্ষাগুলোর সমস্ত রিপোর্ট নরমাল আসতে পারে, স্বাভাবিক আসতে পারে, কিন্তু তাহলে কি ওনার ডায়াগনোসিসটা ভুল? না, সেটাও নয়। আসলে কথাটা এরকম যে একজন চিকিৎসক যখন বুঝে শুনে হিসাব নিকাশ করে ওনাকে সিদ্ধান্ত দিয়েছেন যে এটি কফ ভেরিয়েন্ট অ্যাজমা, তখন অন্য কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা সেটাই মনে করি যে এটা কফ ভেরিয়েন্ট অ্যাজমা। কেমন? অতএব পরীক্ষা করে উনি এই ফাইন্ডিং পেলাম, অতএব এটি কফ ভেরিয়েন্ট অ্যাজমা না, এরকম কোনো পরীক্ষা করা যাবে না। এরকম কোনো পরীক্ষা আসলেই অ্যাজমার ক্ষেত্রে নেই। আসলে ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর ব্যাখ্যার জন্য। আমরা একটা নেক্সট প্রশ্নে যাব। ওকে স্যার, রিয়াজুল হক স্যার, আমার অনেক কাশি ছিল, উনিও মন্টিলিউকাস প্রিপারেশন, মোনাস 10, মিরাকফ ওষুধ খেয়েছি, এখন হালকা আছে, আমি এখন শুধু মিরাকফ খাই, আর কি খেতে পারি? এটি উনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সত্যি কথা বলতে কি আমি জানি না এই মোনাস এবং মিরাকফ এই যে কম্বিনেশন চিকিৎসাটি ওনাকে দিয়েছেন, এটা কি কোনো ডাক্তার সাহেব দিয়েছেন নাকি ফার্মাসি থেকে উনি নিজে, মানে ফার্মাসিস্টরা অনেক সময় দোকান থেকে দিয়ে থাকেন আর কি, সেজন্য আমাদের
ট্রিটমেন্ট প্যাটার্ন আর কি আমাদের দিয়েছেন। রাইট, আমাদের দেশে ডাক্তার সমস্যা হচ্ছে যে ডাক্তার বলতে আমরা যে শুধু গ্রাজুয়েট ডাক্তারকে যেটা বোঝাতে চাই সেটা তো সাধারণের ভিতরে সেটা নয়। সাধারণের ভিতরে অনেক ধরনের ডাক্তার প্রচলিত আছেন, তাই না? একদম পল্লী চিকিৎসক, কোয়াক ডাক্তার, ফার্মাসিস্ট ইত্যাদি, তাদেরকেও সবাই ডাক্তারই বলে। তো যাই হোক, আমি জানি না কে দিয়েছেন। এখন প্রশ্নটা একটাই যে ওনার কাশির কারণ কি? কারণ যদি সত্যি সত্যি সেই কফ ভেরিয়েন্ট অ্যাজমা হোক অথবা প্রকৃত অ্যাজমাই হোক, তাহলে কি ওনাকে তো একটা সঠিক গ্রামার অনুযায়ী চিকিৎসা দেবার দরকার ছিল। এখন এই যে মিরাকফ হচ্ছে বুটামিরেট, এই মন্টিলুকাস এবং বুটামিরেট, এই দুটো দিয়ে আসলে ওই কফ ভেরিয়েন্ট অ্যাজমাই বলেন অথবা কি বলা যায়, অন্য কোনো কারণে যদি অ্যাজমা হয়েই থাকে সেটার চিকিৎসায় বলেন, সেটি খুব বেশি সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত হয়নি। ফলে আমরা ওইটা বলবো যে তার উচিত হবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যাতে করে প্রপার আর কি ওনার কাশির আসলে বেসিকটা কি, যে উনি আসলে সিজনাল হচ্ছে কিনা, লং টাইম তার কাশি হচ্ছে কিনা, যে কয়েকদিন পর পর কাশি সারছে আবার আসছে। সো এটাই আর কি। দর্শক অবশ্যই স্যারের পরামর্শটি আপনি মাস্ট বি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নেবেন। এইটা আমরা নেক্সট কোশ্চেন দিকে যেতে চাই। স্যার আমাদের আসলে অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্যার। স্যার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়মিত দর্শক কুতুবুজ্জামান উনি প্রশ্ন করেছেন, স্যার আমার বড় বোন বয়স 53, ওজন 55, গত 7 দিন যাবৎ হালকা জ্বর ছিল, মুখে স্বাদ নেই, মাঝে মাঝে কাশি দিলে বুকে চিকন ব্যথা ও ক্লান্ত হয়ে পড়ে, অ্যাজমা নেই, নিয়মিত থাইরক্স খান, ডক্টর টাইলক, ডিরাইস, বক্সোল, ডক্সোরিন, জিম্যাক্স দিয়েছিলেন, রাতে ঘুম ভালো হয়, কিন্তু কাশির জন্য কি করা যায় সেটার জন্য স্যার পরামর্শ চাচ্ছেন। উনি বলছেন ওনার অ্যাজমা নেই। এখন প্রশ্নটা সেখানে যে অ্যাজমা নেই উনি নিশ্চিত কিভাবে হলেন, সেটি একটি বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যাদের জ্বর হচ্ছে, এখন 7 দিন যাবত হালকা জ্বর ছিল, এই 55 বছর বয়স, এইটা কোভিড এর সময়, এইটা মনে রাখতে হবে। এখন যে কোনো জ্বর কাশিকে আমাদের উচিত হবে কিন্তু কোভিড টেস্ট করে প্রথমে নিশ্চিত হওয়া যে এই কাশির কারণ বা এই জ্বরের কারণ কোভিড কিনা, হ্যাঁ কোভিড কিনা সেটি নিশ্চিত হতে হবে। তো যাই হোক, সেখানেও ফ্যালাসি আছে, অর্থাৎ আপনি কোভিড টেস্ট করলে, আরটিপিসিআর করলে 63% পজিটিভ পাই আমরা, বাকি 37% কিন্তু নেগেটিভ থেকে যায়, আনডিটেক্টেড থেকে যায়। হয়তো কাশির সাথে জ্বর এরকম সিনারিও থাকলে কি এটা এরকম সম্ভাবনা থাকে স্যার? হ্যাঁ, আমি সেটাই বলছি, জ্বর এবং কাশি, এতক্ষণ আমরা কাশি কাশি বলছিলাম, জ্বরের কথা বলিনি। জ্বর এবং কাশি যখন থাকে তখন একটি ইনফেকশনের কথা চিন্তা করতে হবে। আর এখন যে অবস্থা তাতে ধরেন কোভিড ইনফেকশনই সবচেয়ে বেশি কমন আমাদের এখানে, ফলে কোভিড এক্সক্লুড করার চেষ্টা করে যেতে হবে। আর যাদের মানে খুবই সন্দেহজনক, হ্যাঁ, হাইলি সাসপিশিয়াস বলে, অর্থাৎ স্যাচুরেশন যদি কমে আসে, এই কাশিতে সাধারণত কিন্তু শুধু কাশি বা কফ ভেরিয়েন্ট অ্যাজমাতে অক্সিজেন স্যাচুরেশন যেটা SpO2 সেটা কিন্তু কমার কথা নয়। যদি কারো স্যাচুরেশন কমে যেতে থাকে, অর্থাৎ 98, 99 ইউজুয়ালি ছিল, স্বাভাবিক ছিল, এখন যদি 96, 7-এও আসে বা 95 এর নিচে আসে, তাহলে তো ধরে নিতেই হবে যে সেটা কোভিড, সেটা আপনি কোভিড টেস্টে পজিটিভ পান বা না পান। এবং সেক্ষেত্রে HRCT স্ক্যান করলেও নিশ্চিত হওয়া যেতে পারে যে ওই সিটি স্ক্যানের যে প্যাটার্ন গুলো, যে ছবি পাওয়া যাচ্ছে, সেই ছবিটি কোভিড এর সাথে কনসিস্টেন্ট কিনা, তাহলে পরেও কোভিড কিন্তু ওটাও এক ধরনের নিশ্চিতি যে হ্যাঁ এটা কোভিড। আর যাদের জানা আছে না, তাদের ফুসফুসের পূর্ব নির্ণীত কোনো রোগ আছে, প্রি ডায়াগনোজড কোনো ডিজিজ আছে, হ্যাঁ সেটা তো ভিন্ন, এমফাইসেমা আছে কিংবা ব্রঙ্কিয়েক্টেসিস আছে, পোস্ট টিবি ফাইব্রোসিস আছে, সেটা তো ভিন্ন। কিন্তু অ্যাপিয়ারেন্স অফ কোভিড উইল নট বি লাইক দ্যাট। কোভিড এর চেহারা দেখে আমাদের মোটামুটি এখন নিশ্চিত হওয়া যায় যে এটি সত্যি সত্যি কোভিড কিনা। তো একটা হয়েছে যে সেটা ওনাকে করতে হবে, কোভিড কে এক্সক্লুড করা অথবা সেটাকে নির্ণয় করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কোভিড না হয় তাহলে তার কাশির কারণটি কি। আবার উনি অ্যাজমা নাই বললেও আমি হয়তো নিশ্চিত হব না, তার ইতিহাস ভালো করে নিলে পরে হয়তো দেখা যাবে এটি অ্যাজমাই। আমাদের সাধারণ একটি প্রবণতা হচ্ছে অ্যাজমাকে অস্বীকার করা, সেটি শুধু রোগীর বেলায় বলবো কেন, অনেক চিকিৎসকও
অনেক সহজেই এই অ্যাজমা ডায়াগনোসিস। জিনিসটাকে একটু মানে অ্যাভয়েড করে যে না মানে রাইট, আসলে হ্যাঁ, আমাদের বাঙালি সমাজের একটা লোকমুখে ওর অ্যাজমা আছে এরকম হ্যাঁ, ক্ষেত্রে থেকে। হ্যাঁ, স্যার হ্যাঁ। একটা জিনিস যেটা কারণ হচ্ছে এটা স্যার ওই এটা কাশির ক্ষেত্রে জিনিসটা নর্মাল কাশি আর আমার কোভিড এর কাশি এটা কি স্যার আমি প্রাইমারি কি মানে সাধারণ ইয়ে থেকে আলাদা করতে পারবো? মানে এখন স্যার টেস্ট করতে গেলেও না, নানা ধরনের জটিলতা এবং টেস্ট করতে যাওয়া একটা বিপদের উপর সম্মুখীন হয়ে যাচ্ছে। মানে সেই ক্ষেত্রে হ্যাঁ, স্যার কি সেটা কোন তো রকম আছে। ভাবে আইডেন্টিফাই করা যায়? আচ্ছা। না, মূলত এটা আমি বলছি যে কাশি, হ্যাঁ, একটা ঠিক যে কোভিড এর কাশি আহ, অনেক ক্ষেত্রে খুব তীব্র হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সমস্ত কোভিড রোগীর কাশি কি তীব্র হবে? সেটা তো হবে না। কোভিড কোভিড মূলত একটা স্পেকট্রাম, সিমটমের এমন একটা জি স্যার। স্পেকট্রাম যে দুটা দুটা হাসি কাশি দিল, একটু শরীর ব্যথা হলো, একটু হালকা জ্বর জ্বর বা ম্যালেজ মনে আর হয়েছিল, কোনো ইয়ে নেই। আবার ঠিক তাও হয়ে হতে গেছে, পারে। সেও কোভিড হতে পারে। আবার জি স্যার। অ্যাসিমটমেটিক যে, সে তো টেরই পায়নি যে কবে তার কোভিড তার হয়ে কোনো গেল, সিম্পটমই থাকে না। জানে না। হঠাৎ করে একদিন হালকা জ্বর আসলো, সে ভুলেও টেস্ট হালকা করলে জ্বর, দেখে যে সেটাই পজিটিভ। না করলো কোভিড। তাহলে মডারেট যে, সে হয়তো কিছু জ্বর, কিছু কাশি ইত্যাদি নিয়ে 5-7-10 দিন ভুগেন, সেটা হয়তো তার বেলায়ও হয়তো এই কাশি অতটা তীব্র হবে না, কিন্তু সিভিয়ার যখন হয় তখন সেই কোভিড এর কাশি জি স্যার। ভিগোরাস কাফিং হয় এবং ভেরি ফ্রিকুয়েন্ট কাফিং হয়, একটু পর পর সে কাশতে থাকে। মানে দেখা যায় যে মিনিটে সে 50 থেকে 100 কাশি দিচ্ছে, কিন্তু তাও তার নিষ্কৃতি নাই, কাশতে কাশতে কাশি দিচ্ছে, এবং সে হয়তো কাশিটাকে বড় সমস্যা, বা স্যার আমি কাশতে কাশতেই মারা গেলাম ইত্যাদি। হুম। ফলে এটা, এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা একটি ড্রাই কফ। ধরেন ব্রঙ্কিয়েক্টাসিসের যদি কাশি হয়, ব্রঙ্কিয়েক্টাসিসের জি কাশিতে স্যার। অনেক সময় কিছু কফ উঠে আসে, বাইরে বেরিয়ে আসে, অ্যাটলিস্ট সকাল সন্ধ্যায় হয় এটা। কিন্তু এই কোভিড এর কাশি সবসময় ড্রাই কফ, কোনো কিছু বের হয় না এতে। এখন শুষ্ক কাশি যেটাকে আমরা বলি, এই শুষ্ক কাশি আরো অনেক রোগে হতে পারে। টিবি যেটা বলি, টিবিতেও যদি অন্য কোনো সুপারেটেড ইনফেকশন না থাকে, তাহলে সেই শুষ্ক কাশি হয়। হয়তো কারো কারো তার সাথে রক্ত যায় কাশিতে, হিমোপ্টাইসিস হয়, সেটা যে খুব বেশি যায় তা না, খুব রেয়ারলি যায়, কম যায়। ফলে এটাকে ডিফারেন্সিয়েট করা, শুধু কাশির প্যাটার্ন থেকে ডিফারেন্সিয়েট করা খুব বেশি সময় সম্ভব হয় না। আরেকটা জিনিস আমরা কিন্তু বলি নাই, যেটা বলি নাই যে হার্ট ডিজিজে অনেকের কাশি হয়, তবে সেই কাশির ধরন একটু ভিন্ন। হয়তো বলবে যে আমি শুলে পরেই কাশি শুরু হয়ে যায়, তখন কি করেন যে আমি উঠে বসে থাকি, উঠে বসে থাকলে কাশিটা আস্তে আস্তে আবার কমতে থাকে। এবং সিমিলার তার শ্বাসকষ্টও হতে পারে, শুলে পরেই শ্বাসকষ্ট হয়, মধ্যরাতে হয়তো ঘুমিয়ে গেছিলেন, শ্বাসকষ্টে ঘুম ভেঙে গেল, উঠে বসে থাকলেন অথবা জানালার কাছে ছুটে গেলেন, মানে মনে হচ্ছে যেন দম নিতে পারছেন না, কিছুক্ষণ ঘোরাঘুরি বা হাঁটাচলা অথবা বসে থাকার পরে দেখা গেল তার শ্বাস প্রশ্বাসটা কমে গেছে, সে আবার শুয়ে ঘুমাতেও পারেন। এটাকে বলে পারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া। এই ধরনের প্যাটার্ন খুবই ডায়াগনস্টিক অফ কার্ডিয়াক ফেলিওর, অর্থাৎ হার্টের পাম্পিং ক্যাপাসিটি যখন কোনো কারণে কমে যায়, সেটা বয়স্কদের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, অল্প বয়সীদের ক্ষেত্রে মাইট্রাল ভালভুলার ডিজিজ হতে পারে। এগুলো কারণেও কিন্তু মানুষের এরকম কাশি হতে পারে। সেটাও প্রথম দিকে শুষ্ক কাশি থাকে, কিন্তু যখন খুব বেশি সমস্যা হয়, তখন দেখা যায় যে ফ্রদি স্পুটাম বলি আমরা, তখন কিছু রেডিশ কালারের, লালচে রঙের, এবং কিছু ফ্রদ মানে ফেনা ফেনা জাতীয় কফ উঠে আসে। ফলে বিভিন্ন রোগের কাশির বিভিন্ন ধরন আছে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে একটা জিনিস আছে, সেটাতেও শুষ্ক কাশি হবে। ফলে হয় কি, আমাদের কাশিকে আমরা শুনি, তার রোগীর বক্তব্য শুনি যে কাশিতে কিছু বের হয় কিনা, কফ আসে কিনা, কফ আসলে তার রংটা কি, রক্ত যায় কিনা সেটা শুনি, শুইলে কাশি বেশি হয় না বসলে কাশি বেশি হয়, অথবা দিনের ভিতরে কোনো ভেরিয়াবিলিটি আছে কিনা, সকালে বেশি না সন্ধ্যায় বেশি, না মধ্য রাতে বেশি হয়, তাপমাত্রা টাইমিং এর বাড়লে বেশি ব্যাপারে হয়। কিছু ফ্যাক্ট থাকে। রাইট। অনেক অ্যাজমা রোগী বলবে আমি সকালে ঘুম থেকে উঠে, শীতকালে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই অনেকক্ষণ কাশি, তারপরে রোদ্রে গিয়ে বসি, আমার কাশি চলে যায়। সো দিস ইজ এ টিপিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাজমা, এরকমও বলে অনেকে। ফলে আমরা এগুলো শোনার পরে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তারপরেও আমরা সিদ্ধান্তে আসি, হ্যাঁ, যে এটি অ্যাজমা, এটি হয়তো কার্ডিয়াক ফেলিওর, এটি হয়তো ব্রঙ্কিয়েক্টেসিস, এটি হয়তো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এইটা তো চিকিৎসকের মূলত এই জন্যই তাকে সময় নিতে হয়, তাকে ধৈর্য ধরে রোগী পরীক্ষা করতে হয়, এবং তার এত পড়াশোনা এবং জ্ঞানের প্রয়োজন তো এইসব কারণেই। কারণ শুধুমাত্র একটি কারণে তো কাশি হয় না, শত শত কারণে কাশি হতে পারে।
জি স্যার, আমরা পরবর্তী দিকে যাই। আমরা ইনার প্রশ্ন আগে পেয়েছি, আমরা একটু পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি। স্যার জাহিদুর রহমান পলাশ প্রশ্ন করেছেন, স্যার বাচ্চার বয়স 5 বছর, গত 2 মাস ধরে সর্দি কাশি সারছেন, মানে সর্দি কাশিতে আছেন আর কি। 2 মাসের মধ্যে 3বার ডাক্তারের পরামর্শ সেফথি খাওয়ানোর পরও 3বার সেফথি যাই না, উনি 3বার সেফথি খাইয়েছেন কিনা পুরোপুরি ঠিক না হলে পরবর্তীতে প্রচন্ড কাশি, বুকের শব্দ নিয়ে শিশু বিশেষজ্ঞ দেখালে উনি বুকের এক্স রে এবং সিবিসি করতে দেয়। এক্স রেতে নিউমোনিয়া ও সিবিসি তে ডাব্লিউবিসি 24,000 দেখে সিরাপ ক্লাবিড সিরাপ, কর্টসল সিরাপ, লেবোস্টার এবং নেবুলাইজার করতে বলেন, আর বলেন 2 দিনে উন্নতি না হলে ইনজেকশন দিতে হবে। 2 দিন পর উনাকে দেখালে উনি বলেন বুকের আগে থেকে ভালো, এগুলোই চলবে। 5ম দিনে তুলনামূলক কম কাশি এবং নাক দিয়ে পানি পড়ছেন। আবার ওনাকে, আচ্ছা পুরোটা ইয়াটা আসেনি, ওনার কোশ্চেনটা মেবি বড় স্যার, মানে ঠিক আছে, ওনার আমি কমপ্লিকেশন। হ্যাঁ রাইট, আমি যতটুকু ওনার বক্তব্যে বুঝতে পারলাম, না এই শিশুটি সত্যি সত্যি খুব খারাপ অবস্থায় ছিল। তার ডাব্লিউবিসি কাউন্ট 24,000 ছিল এবং এক্সরে করতে হয়েছে, সেখানে নিউমোনিয়া ফিচার পাওয়া গেছে এবং ডাক্তার সাহেব তাকে যথার্থ পরামর্শ দিয়েছেন। একটি কথা তো সত্যি যে আমি রেসপিরেটরি মেডিসিনের প্রফেসর হলেও বেসিক্যালি আমি তো অ্যাডাল্ট রোগীদের চিকিৎসা করি। শিশু বলতে হয়তো 5-7 বছরের বড় যারা, তাদেরকে চিকিৎসা মাঝে সাঝে করি সেটা, হ্যাঁ, কিন্তু মূলত আমি বয়স্কদের, হ্যাঁ, অ্যাডাল্টের চিকিৎসক। ফলে আমি ওনাকে পরামর্শ দেব, আপনি ওই শিশু বিশেষজ্ঞের পরামর্শ যা যা উনি বলেন সেগুলো করেন। হ্যাঁ, ওর বুকে সমস্যা যথেষ্টই তীব্র হয়েছিল এবং উনি নিশ্চয়ই আপনাকে সুপরামর্শ দিবেন, সুচিকিৎসা দিবেন। ধন্যবাদ স্যার। স্যার একজন মাসুম বিল্লা উনি দিয়েছেন যে ওনার বয়স 27, আমার 1 বছর যাবত শ্বাসকষ্ট হয় যা আমার পরিবার এবং বংশগত ছোটবেলায় ছিল না। আমার আইজি 700 মোনাস 10 ফিক্স ফাস্ট 120 অ্যাজমাফোর ইনহেলার এবং সেরেক্সিন 250 ইনহেলার ব্যবহার করেছি, কিন্তু তেমন কোনো ফলাফল পাই না। খাবার পর শ্বাসকষ্টটা একটু বেশি মনে হয়। আমার হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 1। স্যার এখন আমি কি করতে পারি সেটা জানতে চাই স্যার। মেডিসিন ওনার, হ্যাঁ, এটা উনি বলেছেন, হ্যাঁ 27 বছর ওনার বয়স এবং 1 বছর যাবত শ্বাসকষ্ট হয়। পরিবারে বা বংশগত উনি বলছেন যে শ্বাসকাশের রোগ নেই। হতে পারে, হয় কি, আমরা তো আমাদের বংশ লতিকা যেটা, আমরা কতটুকু অনেক সময় তো জানি না। কারণ কি, এইটা কতগুলো যে আমাদের বংশানুক্রমিক কতগুলো রোগ আছে যেগুলোকে কি বলা যায়, অটোজোমাল ডমিন্যান্ট, অটোজোমাল রিসেসিভ, এসব শব্দ আছে যেগুলোর মাধ্যমে বলা হয় কি, মানে পার্টিকুলারলি বলে দেয়া যায় যে বংশের এর থাকলে এদের হবে কি এদের হবে না ইত্যাদি। এই অ্যাজমাটা কিন্তু সেরকম নয়, এখানে জেনেটিক্স বা বংশগতির একটা বিষয় এখানে আছে, কিন্তু এইখানে ওই রকম কনক্রিট কোনো রিলেশনশিপ বের করা যায় না। অর্থাৎ কোনো বাবার যদি অ্যাজমা থাকে, তার সন্তান সন্ততির হতে পারে বেশি হয়, সেটা ঠিক আছে, কিন্তু হবেই যে একটি বাচ্চা হলো তার যে অ্যাজমা হবেই, এ কিন্তু গ্যারান্টিতে বলা যায় না, হতে পারে। তো তেমনি উনি যেটা বলেছেন, উনি হয়তো ওনার বাবা, কাকা, জ্যাঠা ইত্যাদি জানেন, তাদের বাবা, কাকা, জ্যাঠা ইত্যাদি, তাদের সবার খবর হয়তো সবসময় জানাটা সম্ভবও হয় না। আর দ্বিতীয় কথা যে সেটা আমাদের জানতেই হবে এমনও নয়, তাদের শ্বাসকাশ না থাকতে পারে, কোনো অ্যালার্জিও থাকতে পারে, সেটাও হতে পারে। আরেকটা হচ্ছে যে ওনার অ্যালার্জি আছে কিনা সেটি পরীক্ষা করে নির্ণয় করা যায়। আমরা আইজিই দেখি, সেরাম আইজিই লেভেল দেখি, যেটা দেখলে পরে হয়তো অ্যালার্জির একটা বিষয় আমরা পেয়ে যাই। অথবা পার্টিকুলার কোনো খাবার খেলে বা ধুলাবালিতে হয় কিনা সেগুলো পরীক্ষা করার ব্যবস্থা আছে, যদিও এগুলো চিকিৎসার জন্য খুব একটা প্রয়োজন হয় না, গবেষণার জন্য সেগুলো বেশি বেশি করা হয়। তো যাই হোক, আমার যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে অ্যাজমার ওষুধই দেওয়া হয়েছে বেশিরভাগ। একটা কথা বোধহয় আমার বলে নেওয়া ভালো, যে এই আমাদের দেশে যত ইনহেলার বিক্রি হয়, প্রেসক্রিপশন হয়, তার আমরা আগে বলতাম, একটা স্টাডিতে দেখা গেছে যে 80 বা 90% মানুষই সেই ইনহেলারকে সঠিকভাবে ব্যবহার করতে জানে না।
এটি একটি মস্ত সমস্যা ছিল। এটা হ্যাঁ, ঠিক কারণ বলছেন। কি এটি নতুন ধরনের ওষুধ, এটি এখন কে শিখিয়ে দিবেন? যিনি প্রেসক্রাইব করছেন তিনি দিবেন, তার অ্যাসিস্ট্যান্ট দিবে, না নার্স দিবে, না ফার্মাসিতে গেলে যিনি ওষুধ ডিসপেন্স করছেন তার তো দায়িত্ব শিখিয়ে দেওয়া। তার তো হ্যাঁ, এখন আমাদের সমস্ত ওষুধের দোকানে তো সেই ফার্মাসিস্ট নেই। না না ফলে না, হ্যাঁ, ফলে এই দায়িত্বটা মূলত আহ, কারো উপরে নির্দিষ্টভাবে হয়তো বর্তিয়ে দেয়া যায় না। তবে নৈতিকভাবে যিনি চিকিৎসক, যিনি প্রেসক্রাইব করলেন তার উপরই জি স্যার। বর্তায়। ফলে আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি, জুনিয়রদেরকে বলি যে যিনি আপনি প্রেসক্রিপশন লিখবেন আপনি নিজেই বুঝিয়ে দিবেন। যদি আপনার সেই সময়ের স্বল্পতা থাকে তাহলে আপনার সহকারীকে দিয়ে করাবেন, বা আপনি কোনো লোক রেখে নিবেন, নার্সকে রেখে নিবেন, যাকে শিখিয়ে নিবেন আগে তিনি শিখিয়ে দিবেন। কারণ ফার্মাসির উপরে এখন ভরসা আমরা করতে পারছি না, কারণ সেখানে সব ফার্মাসিস্ট নেই। জি তো স্যার। যাই হোক, আমি সেটা বলছি যে ওনার ইনহেলার টানাটা ঠিক হয় কিনা। বহু রুগী আছে যারা অ্যাজমার ওষুধ ঠিক মতোই ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, কিন্তু উনি প্রপারলি নিচ্ছেন হয়তো না। প্রপারলি নিতে পারছেন না, হয়তো তাকে শিখিয়েও দেওয়া হয়নি, এমনও ঘটে। ফলে সেজন্য আমি অনেক সময় দেখিয়ে দিই, দেখেন এই যে এরকম একটা ইনহেলার, এটিকে এই দিকটা উপরেই থাকতে হবে। অনেক সময় দেখছি ইনহেলার এভাবে টানে, এভাবে টানলে এক চাপ দুই চাপের পরে আর কোনো ওষুধ কিন্তু আর বের হবে না। ফলে আপনি যতই টানেন কোনো কাজে আসবে না। যাই হোক, অনেকে নাক দিয়েও টানে, নানান রকমের সমস্যা আছে, সেগুলো আমি বলবো না। অ্যাবারেশন গুলো আমাদের বিষয় না, বিষয় হচ্ছে পারফেক্টলি টানার যে পদ্ধতি সেটি হচ্ছে যে এটাকে আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে এইভাবে রাখবেন, এভাবে ধরে আপনি চাপ দিবেন। চাপ দিলে যে এই যে ওষুধ বের হয় দেখেন, এই যেটা বের হলো, এই যে ধোঁয়া অ্যারোজল, এটাই তো ওষুধ। এই ওষুধটাকে আপনি চাপ দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে টেনে নিতে হবে এইভাবে। টেনে নিয়ে আপনি দম বন্ধ করে রাখুন। কতক্ষণ? আমরা বলি যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণই, আপনি ঘড়ি ধরে বন্ধ করার দরকার নেই। তবে মোর দ্যান 10 সেকেন্ড হওয়া আবশ্যক। 10 সেকেন্ডের বেশি সময় এটি বন্ধ করে রাখার দরকার আছে। তারপরে মানে আপনি 10 ছেড়ে সেকেন্ড দেন। পর্যন্ত সে দমটা ধরে রাখবে। তার চেয়ে বেশিও রাখতে পারে, সে প্রবলেম না, কিন্তু আচ্ছা 10 সেকেন্ডের কম হলে, হ্যাঁ 10 সেকেন্ডের কম হলে কাজ কম হবে। 10 সেকেন্ডের আচ্ছা। বেশি যত রাখুক তাতে সেটা সমস্যা নাই। অনেকে তাহলে আমরা আমরা জাস্ট সেটাই বলি, নিয়ে আমরা জাস্ট এক্সপেলটা করে দিচ্ছি, রাইট, তখন দেখা যাচ্ছে এটাকে আসলে টেনে নিয়ে, হ্যাঁ, কিন্তু অনেকে নিয়েই প্রপারলি। সাথে সাথে ছেড়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে যে এটাকে ম্যাক্সিমাম টেনে এই নিয়ে ভুলটাই করে। ঢোক গিলে খেয়ে ফেললে তো হ্যাঁ, সেটা পরিপাকতন্ত্রে যাবে, পাকস্থলিতে যাবে, তাহলে কাজ হবে না। আপনি ওষুধ ব্যবহার করছেন ঠিকই, কিন্তু কাজ নাও হতে পারে, কাজ হবে হচ্ছে না, না। কারণ হচ্ছে আপনার এটা একটা এই অন্যরকম। ব্যবহার বিধিটি ঠিকভাবে হয়নি, সেটি একটি। আর নাক দিয়ে ছাড়া এবং মুখ দিয়ে ছাড়া, নাক দিয়ে ছাড়লে কিছু অ্যাডভান্টেজ আছে, তো মুখ দিয়েও ছাড়তে পারেন, সমস্যা নেই। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে যে ওনাকে যদি সত্যি সত্যি ওনার অ্যাজমা থেকে থাকে, অ্যাজমার চিকিৎসা দেয়া হয়েছে, উনি ঠিকভাবে টেনেছেন, কিন্তু তারপরেও উন্নতি হচ্ছে না, আবার সেই প্রশ্নটি, তার মানসিক অবস্থাটি কেমন। অনেক সময় এরকম হয় যে দেখা যায় যে অ্যাজমার সাথে অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, সেটার চিকিৎসা টাচ করা হয়নি, এমনও হতে পারে। ফলে এটা একটু অ্যাসেসমেন্টের বিষয় আছে, স্কিলের বিষয় আছে। সাধারণ চিকিৎসকের জন্য হয়তো সেটি নির্ণয় করা কঠিন হতে পারে। আমার মনে হয় যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেটি ভালোভাবেই নির্ণয় করে ওনাকে চিকিৎসা দিতে পারবেন, এবং উনি আমার মনে হয় ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। স্যার, আসলে আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। দর্শক আসলে অসংখ্য প্রশ্ন করে যাচ্ছেন, বাট আসলে সময় স্বল্পতার কারণে আমরা মানে আর নিতে মানে আমরা খুব কম শেষের দিকে চলে আসছি। আমরা লাস্ট একটা কোশ্চেন নিব। আমাদের চলে এসেছেন মাহফুজুল ইসলাম রাজন। স্যার আসসালামু আলাইকুম। আমার বয়স 30, আমি ধূমপায়ী। সমস্যা হচ্ছে সব সময় কাশি লেগে থাকে, হাঁটাহাঁটি একটু বেশি হলেই কিংবা বাইরে গরম ধুলাবালি গেলেই কাশি বেড়ে যায়। ঠান্ডাতেও একই সমস্যা হয়, সাথে কফও বের হয়। ট্রাইলক মানে উনি ওই মন্টিলুকাসের কথাই বলেছেন, খেলে ভালো থাকি, কাশি কম হয়, আর না খেলে বেড়ে যায়। এই অবস্থায় আপনার মূল্যবান পরামর্শ আছে স্যার। উনি স্যার ট্রাইলকের উপরে হ্যাবিচুয়েটেড এর আর কি কথা বলছেন আর কি, খেলে ভালো থাকছে, না খেলে আবার একই আছে। বয়স হ্যাঁ 30 সেটা, স্যার, উনি ধূমপান করেন। আচ্ছা, সেটা নির্দেশ করে যে ওনার সেই অ্যাজমা
গ্রুপেরই কোনো আচ্ছা। সমস্যা, অ্যাজমা জাতীয় সমস্যায় জি ওনার আছে, হয়তো জি অ্যাজমাই আছে, এটাকে কেমন। আবার সেই একই কথা, ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং কিছু ছোটখাটো ইনভেস্টিগেশন। আসলে অ্যাজমা রোগ চিকিৎসার জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না, আমি বারবার সেটা বলে আসছি, বেশি পরীক্ষা নিরীক্ষার সিমটোমেটিক প্রয়োজন হয় না। রিপোর্ট। হ্যাঁ, সিমটম এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে অ্যাজমা নির্ণয় করা সম্ভব হয়। যে কথাটা উনি বলছেন, আমরা বারবার বলতেছি যে সাধারণত 40-এর পরে সিওপিডি হয়, কিন্তু যারা হেভি স্মোকার, খুব বেশি ধূমপান করলে 30 বছর বয়সে যে সিওপিডি হতে পারবে না তা কিন্তু নয়। জি স্যার। ফলে উনি উনি প্রথমে সেটা বলেছে যে আমি উনি ধূমপাই। এখন কতটা ধূমপান করেন আমরা প্যাক ইয়ার হিসেবে সেটার সেই উপর। ধূমপানেরও কাউন্ট করি, অর্থাৎ আহ, কত বছর যাবত কতটি স্টিক্স অফ সিগারেট তিনি টানলেন, ইনহেল করলেন, সেটার একটা হিসাবের বিষয় আছে। প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রুপ অফ পিপল আছে যারা সিওপিডির কিছু ধারণ করছেন, আবার অ্যাজমারও কিছু ধারণ করছেন, কারণ মন্টিলুকাস খেলে দেখা যায় যে উনি ভালো বোধ করেন। ভালো থাকছেন। মন্টিলুকাস বেসিক্যালি একটা ওষুধ হয়েছে অ্যাজমার ওষুধ, সিওপিডি জি তে স্যার। এর রোল বলতে গেলেই নাই। তো ফলে হয়েছে কি, এইখানে দুটার কম্বিনেশন হিসেবে আমরা বলতে পারি এটি অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ। জি আগে স্যার। বলা হতো অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম, একোজ বলা হতো, এখন এটাকে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ হিসেবে, একো হিসেবে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয়। অর্থাৎ কারো কারো ভিতরে দেখা যায় যে এই অ্যাজমা এবং সিওপিডির একটা কম্বিনেশন হয়ে যায় তখন। তো আমি আমার কথা সেখানেই যে যাই হোক, এটাকে নির্ণয় করতে হবে। একজন এই রেসপিরেটরি মেডিসিনের যারা বিশেষজ্ঞ আছেন, তাদের কারো একজনের পরামর্শ নিলেই উনি এটা নির্ণয় হয়ে ভালো চিকিৎসা। অবশ্য ধূমপান তাকে ত্যাগ করতেই হবে, অ্যাজমাই হোক সিওপিডি হোক, ধূমপান অ্যাগ্রাভেট করবে। ধূমপান করলে সিওপিডি দ্রুত ডাউন নিচের দিকে যাবে। সিওপিডি সম্বন্ধে একটি কথা বলি, সিওপিডি এই যে ফোর্থ লিডিং কজ অফ ডেথ আছে, কিন্তু সেটা থার্ড হবার কথা আর কি, থার্ড লিডিং কজ অফ ডেথ, অর্থাৎ বিশ্বের যত মানুষ মারা যায় বাড়তি তার হচ্ছে। ভিতরে চতুর্থ কারণ থেকে তৃতীয় কারণ হচ্ছে সিওপিডি। জি স্যার। তাহলে বুঝতে হবে যে কত ডেঞ্জারাস একটা ডিজিজ, এবং এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এই সিওপিডি সারা একটা ওয়ার্ল্ডে মরণঘাতী এবার রোগ। ইনক্রিজ। এবং দুঃখজনক হলেও সত্য, এই সিওপিডির 80% বা 85% হচ্ছে ম্যান মেড, মানুষ নিজে তৈরি করে, নিজে ডেকে আনে। সেটা কি রকম? সেটা হচ্ছে এই স্মোকিং। বাকি 15% সেটাও মানুষেরই, কিন্তু সেটার হয়তো ইন্ডিভিজুয়াল নয়, যেমন জি স্যার। সামষ্টিক বিষয়, যেখানে খুব বেশি ধুলাবালির বার্ডেন আছে, ইন্ডাস্ট্রিয়াল ফিউমস আছে, ডাস্ট হুম। আছে। জি। আমাদের দেশের গ্রামে মায়েরা পর্যন্ত হতে পারে যে যে ওই যে চুলাতে তারা যে কাঠ খড়ি দিয়ে যে জ্বালানি হিসেবে ব্যবহার করে, তাতেও অনেক সময় প্রচুর ধোঁয়া হয়। দীর্ঘদিন এই জি স্যার। ধোঁয়ার ভিতরে সে যে রান্না করে, তাতেও দেখা যায় সে ইনহেল করে করে, তাতেও তার সিওপিডি হয়। তো যাই হোক এগুলো, এবং ধূমপান, আমাদের দেশেও কিছু নারী আছে, বিশ্বে অন্যত্র নারী পুরুষ নির্বিশেষে ধূমপাই আছে। ফলে ধূমপাই। আমি আমি একটা কথা বলি যে ধূমপান শুধুমাত্র সিওপিডি নয়, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার, অন্য শরীরের অন্য অ্যাজমা। অর্গানের ক্যান্সার, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, মানে সমস্ত কি বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, ভাস্কুলার ডিজিজ, সবগুলো খারাপ রোগের সাথেই অনুষঙ্গ হচ্ছে এই স্মোকিং। স্মোকিং। ফলে এটা এটাকে কোনোভাবেই বলা যাবে না যে না, দু চারটা সিগারেট খাচ্ছেন খান, এটা কিছু হবে না, নো। এটা আসলে এটা কোনো, কোনোভাবেই হ্যাঁ, সলিউশন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আর ওই যে বললাম যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ওনার রোগটি নির্ণয় হয়ে চিকিৎসা করলে উনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আসলে যিনি মিস্টার রাজন, আসলে মূল কথা একটাই, আপনি ধূমপান করছেন, এই ধূমপানটা সম্পূর্ণরূপে ত্যাগ না করলেই আপনি আশানুরূপ আপনার জীবনটি লিড করতে পারবেন। স্যার লাস্ট অফ অল একটা কথা বলছি স্যার, আমরা গত বছর মার্চ মাস থেকেই আমাদের অপশনের ই হেলথের এই হেলথ আওয়ার প্রোগ্রামটা চলছে, এবং স্যার গত বছর থেকেই আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। এর ব্যাপারে, এই প্রোগ্রামের ব্যাপারে স্যার যদি আপনার কোনো পরামর্শ, কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য বলতেন স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রথমত এই প্রোগ্রামটি
আয়োজন করার জন্য, উদ্যোগ নেবার জন্য। অর্থাৎ আপনি উদ্যোগী না হলে তো হয়তো আমি নিজে থেকে এই প্রোগ্রামটি করতাম না। তাহলে কি দাঁড়ালো, এই যে আমি মানুষের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম সে কথাগুলো মানুষের কাছে যেত না। আমি জানি না কতজন মানুষের উপকারে এটুকু লাগবে, তবে এটা তো সত্যি কথা, যে কজন মানুষ ধৈর্য ধরে আমাদের এই কথা শুনেছেন কিংবা পরে যারা এই রেকর্ডিং শুনবেন তাদের অনেকেরই হয়তো পরিবারে বা আত্মীয় স্বজনদের ভিতরে এই ধরনের শ্বাসতন্ত্রের রোগ আছে, অ্যাজমা, সিওপিডির রোগ আছে বা অন্য কোনো রোগ আছে যেটা থেকে তারা উপকৃত হতে পারবেন। ফলে হয় আমাদের মূল দরকার কি, যে কোনো রোগের চিকিৎসার সাথে একটি বিষয় জড়িত, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং বা সচেতনতা বৃদ্ধি করা। আপনি সচেতনতা বৃদ্ধি না করে কোন রোগকে সমাজ থেকে দূর করতে কিংবা কমিয়ে আনতে সাকসেসফুল কোনো অপারেশন আপনার দ্বারা হবে না। আপনি যে কাজটি করতে চান সেটি করতে হলে আপনাকে সমাজের সর্বস্তরের মানুষকে ইনভলভ করতে হবে, তাদেরকে সেই নলেজটা ইম্পার্ট করতে হবে, তাদেরকে শেয়ার করতে হবে। তাদের সাথে যদি আমি ভেন্টিলেট করতে না পারি, এই যে ইনহেলার টানার যে পদ্ধতি, আমার মনে হয় আমি আমার কোন রোগীকে অন্যভাবে যদি সময় কিছু কার্টেলও করে থাকি, এই ইনহেলার টানা শিখাতে কখনোই আমি ভুল করিনি। এটা অনেক বড় ব্যাপার। ইনহেলার টানা শিখিয়ে তারপরে তাকে বলছি ঠিক আছে এবারে আজকে আসেন, অন্যদিন আবার অনেক কথা বলবো, সেটা হতে পারে, কিন্তু আমি কোনোদিনই করিনি। আমি সেজন্য বলছি যে এই ধরনের কিছু কিছু বিষয় আছে যেটি নবীন চিকিৎসকদের জন্য, জুনিয়রদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য বলবো যে আপনারা এই কাজটি সঠিকভাবে করবেন, যে ইনহেলারটি যেন যথাযথভাবে প্রয়োগ হয়। একটা ইনহেলারের দাম ধরেন 800 থেকে 1000 টাকা। এখন আমাদের দেশের গরিব মানুষের এটি কিন্তু অত্যন্ত একটি মূল্যবান ওষুধ, এবং সেটি যদি কেনার পরে অপচয় হয় সেটি তার জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এবং হবে কি, তাতে তার রোগটি উপশম হয়তো হলো না, ফলে তিনি আরো মনক্ষুণ্ণ হবেন যে আমি চিকিৎসকের দ্বারস্থ হলাম কিন্তু আমার কোনো উপকারে আসলো না। এটি একটা বিষয়। আসলে আমি যে প্রপার ভাবে ওনার গাইডলাইনটা ফলো করছি, এটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু। হ্যাঁ, এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় যে ইনহেলার গুলো লেখা হয়, আজকে অবশ্য আমি খুব সুন্দর দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে স্টেরয়েড কন্টেনিং যে প্রিভেন্টার ওষুধ, যেটি মূলত অ্যাজমা রোগটিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, সেই ওষুধটির কথাই বেশি আলোচিত হয়েছে। কিন্তু দামে কম এবং বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের দোকান থেকে যেগুলো বিক্রি হয় দেখা যায় সালবুটামল জাতীয় রিলিভার ওষুধ দিয়ে আপনি হয়তো তাৎক্ষণিক কিছুক্ষণ হয়তো একটু ভালো বোধ করলেন, কিন্তু আপনার রোগটিকে কিন্তু সে কোনো ধরনের উপশম করবে না। ফলে হবে কি, আবার আপনার সেই সমস্যা দেখা দিবে। এটি একটি বিষয়। আর একটি কথা আমি এখানে আজকে বলে নিতে চাই, সেটি হচ্ছে যে অনেক মানুষই আমার কাছে বলেন যে তারা তাদের শিশুদেরকে বিশেষ করে প্রায়শই দিনে 2-3বারও ফার্মেসিতে দৌড়িয়ে গিয়ে নেবুলাইজ করেন, অথবা একটা নেবুলাইজার মেশিন তিনি কিনে নিজের কাছে রেখেছেন ঘরে, সেটা দ্বারা শ্বাসকষ্ট হলে নেবুলাইজ করেন। এখন এই নেবুলাইজেশন কিন্তু তার সঠিক চিকিৎসা হচ্ছে না। আমি আবার বলছি যে তার বয়স শিশু হলেও তার বয়স অনুযায়ী তাকে প্রিভেন্টার ওষুধ দেবার বিধান আছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই সেটা জানবেন। আমার মনে হয় শিশু বিশেষজ্ঞদেরও সেটা জানারই কথা। যদি কারো ডেফিসিয়েন্সি থাকে তিনি জেনে নিবেন এবং সেইভাবে তাকে প্রিভেন্টার ওষুধ দিবেন। দিনে 2-3বার করে নেবুলাইজ করলো, একটু রিলিভ হলো, এটি তার রোগকে কোনোভাবেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনবে না। এটি হয়তো সাময়িক একটু আরাম দিবে তাকে। ফলে আমি এটা বারবার বলি যে আপনারা এই চিকিৎসাটিকে গ্রামাটিক ওয়েতে, অর্থাৎ আমাদের এটার জন্য গাইডলাইন আছে, জিনা আছে, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, সেইগুলো ফলো করে যদি আপনারা চিকিৎসা দেন তাহলে পরে পরে আপনার এই অ্যাজমাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমাদের এই 16 কোটি থেকে 18 কোটি যে সংখ্যাই বলি আমাদের জনসংখ্যা, তার ভিতরে আমরা দেখেছি প্রায় 7.5% কাছাকাছি আছে অ্যাজমা পেশেন্ট। তাতে করে বললাম যে 1 কোটি থেকে 1.5 কোটির মতো আমাদের অ্যাজমা রোগী আছে, এবং শিশুদের আরো বেশি আছে, 10-20% মতো অ্যাজমা রোগী আছে শিশুদের ভিতরে। ফলে এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে চিকিৎসা দিতে হলে শুধুমাত্র
রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞগণই জানলে হবে না, এটি সাধারণ যারা মানে গ্রাজুয়েট ডক্টর যারা, তাদের প্রত্যেকেরই জানতে হবে। যেমন আপনি হাইপারটেনশনের চিকিৎসা জানেন, যেমন আপনি পেপটিক আলসারের চিকিৎসা জানেন, যেমন আপনি ডায়াবেটিসের চিকিৎসা জানেন, অন্য 5-10টা রোগের চিকিৎসা জানেন, তেমনি জি স্যার। অ্যাজমার চিকিৎসাটাও আপনি ওইভাবে জেনে নিয়ে, অর্থাৎ জিপি যারা করেন, সাধারণ প্র্যাকটিস যারা করেন, তারা সকলে যদি এই অ্যাজমা গাইডলাইন ফলো করে এই অ্যাজমা রোগীদেরকে চিকিৎসা করেন, তাহলে পরে আমরা একটা সুস্থ, সমর্থবান, প্রোডাক্টিভ জাতি পাবো, যারা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে, আমাদের জিডিপিতে সর্বক্ষেত্রে কন্ট্রিবিউট করবে, এবং ডেফিনেটলি চিকিৎসক হিসেবেও আপনি প্রশংসিত হবেন। এই যে চিকিৎসকের জন্য যেমন দরকার এবং জনগণের জন্য দরকার যে আপনি এবং আপনার সন্তানটি তাহলে সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবেন। আপনার এই সাধারণ যে ইনফরমেশন গুলো, সেগুলো আপনাদেরকে জানতে হবে। তো সেটি আমি আবার আপনার অপশনকে, আপনাদের সৌমিক বাবু এবং আরেকজন যিনি আছেন সঞ্চালক, এই এসএনজি আইটি সেক্টরের যিনি কাজ করছেন, কি নাম বলছিলেন, আপনার সাথে কাজ করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য, যার মাধ্যমে আমি অন্তত জনগণের সাথে কিছু কথা বলতে পারলাম। ধন্যবাদ আপনাকে। জি। ধন্যবাদ স্যার, আপনাদের এই ব্যস্ততার সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং জনগণের সাথে আসার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের আরো অনেক প্রশ্ন ছিল, আমরা পরবর্তীতে সেটাকে আবার আরেক সেশনের মাধ্যমে আমরা সেটা করার চেষ্টা করব, এবং আমাদের পরবর্তী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিতভাবে মাস্ক পরুন এবং নিজের সচেতনতা এবং পরিবারের সচেতনতা অবশ্যই বজায় রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।